দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে জীববিজ্ঞান বিষয় দ্বিতীয় পত্রের অধ্যায় 5 থেকে alveolar and role of respiratory pigment during respiration এই লেসনটি পড়াবো। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। খুবই সহজ একটা লেসন, জটিলতা কিছু নেই। এর আগে ৭৬তম লেকচারে তোমাদেরকে শ্বসন ও শ্বাসক্রিয়া রেসপিরেশন এন্ড ব্রিদিং থেকে প্রাথমিক যে ক্লাসটা, ইন্ট্রোডাক্টরি যে ক্লাসটা, সেটা আমি পড়িয়েছি। আজকে অ্যালভিওলাসের গঠন পড়াবো, তার সাথে ছোট্ট আরেকটা লেসন আছে, দেখে আমরা সামনের দিকে আগাই। অ্যালভিওলাসের গঠন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক এবং এটা পরীক্ষায় আসে, তোমরা খেয়াল করবা। অ্যালভিওলাস ফুসফুসের কার্যকরী একক। এখানে আরো একটা বিষয় কোথায় জানি আছে, লোবিউলকে কার্যকরী একক বলেছেন। এটা একটু ভিন্ন মত দ্বিমত আছে। লোবিউলটা গাঠনিক একক বলতে পারি আমরা, এটাকে ফাংশনাল ইউনিট হিসেবে ধরে নিতে পারি। অ্যালভিওলাস ফুসফুসের কার্যকরী একক। এগুলো আঙ্গুরের থোকার মতো গুচ্ছে আবদ্ধ, অতি ক্ষুদ্রাকায় বুদবুদ সদৃশ বায়ুথলি এবং গ্যাস বিনিময়ের তল গঠন করে। ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা বয়সের সাথে সম্পর্কিত, কম বেশি হতে পারে। এরপর দেখো, নবজাতক শিশুর ফুসফুসে মাত্র 20 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। 8 বছরে এই সংখ্যা 300 মিলিয়ন। অন্যদিকে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুটি ফুসফুসে থাকে প্রায় 700 মিলিয়ন অ্যালভিওলাই। বহু বছরে অ্যালভিওলাই, 1 বছরে অ্যালভিওলাস, এবং এগুলো প্রায় 11,800 বর্গ সেন্টিমিটার শ্বসন তল সৃষ্টি করে। এই যে 700 মিলিয়ন অ্যালভিওলাই শ্বসন তল, এই শ্বসন ক্ষেত্র যেটা হবে সেটা হচ্ছে 11,800 বর্গ সেন্টিমিটার। অ্যালভিওলাসের ব্যাস 200 থেকে 300 মাইক্রোমিটার এবং প্রাচীর মাত্র 4 মাইক্রোমিটার পুরু। এগুলোর বাইরের দিক প্রচুর কৈশিক জালিকা নিবিড়ভাবে অবস্থান করে, কেননা ফুসফুস পরিবেশ থেকে যে অক্সিজেনটা নেয় সেটা একেবারেই চলে আসে কোথায়, ওই যে আমরা আগে তো পড়েছি শ্বসনতন্ত্রের গঠন, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল হয়ে অ্যালভিওলার নালী দিয়ে এই চেম্বারটাতে চলে আসে। এই যে আমি কার্সর রেখেছি দেখো, এই জায়গাতে চলে আসে, যেটাকে আসলে অ্যালভিওলাস বলছে। এই জায়গাটা আসলে অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলার থলে ফাঁকা জায়গাটা, এই টোটালটাই হচ্ছে অ্যালভিওলাসের একটা স্ট্রাকচার। এটাকে আমরা ধরে নিতে পারি ট্রান্সভার্স সেকশন হিসেবে তোমাদেরকে দেখানো হয়েছে। তাহলে কি বলছে দেখো, অ্যালভিওলাসের ব্যাস 200 থেকে 300 মাইক্রোমিটার এবং প্রাচীর মাত্র 4 মাইক্রোমিটার পুরু। এগুলোর বাইরের দিকে প্রচুর কৈশিক জালিকা নিবিড়ভাবে অবস্থান করে। কেন? আমরা যে পরিবেশ থেকে অক্সিজেনটা নেই সেটা ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল হয়ে যে অ্যালভিওলাসের যে থলে ফাঁকা জায়গা সেখানে চলে আসে। আসার পর এটার চারপাশ জুড়ে প্রচুর ব্লাড ক্যাপিলারিস। কেন? কারণ এখানে ব্যাপন প্রক্রিয়ায় এই অ্যালভিওলাস থেকে, অ্যালভিওলাস বলতে এই যে এই ফাঁকা জায়গা থেকে ব্যাপিত হয়ে কৈশিক জালিকায় চলে যাবে এবং কৈশিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইড এখানে চলে আসবে। যে কার্বন ডাইঅক্সাইডটা আবার পুনরায় ওই যে ব্রঙ্কিউল, ব্রঙ্কাস হয়ে ট্রাকিয়া হয়ে চলে আসে কোথায়, এটা আমরা বের করে দিচ্ছি, পরিবেশে বের করে দিচ্ছি, আবার অক্সিজেনটা নিচ্ছে, এভাবে বিনিময়টা হচ্ছে। তো যাই হোক, এই যে এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয়, অক্সিজেনটা পরিবেশ থেকে এখানে আসে, আসার পরে ব্লাড ক্যাপিলারিসে যায়, ক্যাপিলারিস থেকে চলে যায় হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ড থেকে সমগ্র দেহে, আবার সমগ্র দেহে প্রতিটি কোষে যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয়, এর ফলে যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়, সেই কার্বন ডাইঅক্সাইডটা বিভিন্ন শিরাপথে হৃৎপিণ্ডের ডান ট্রিয়ামে চলে আসে, ডানের ট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল থেকে এটা যেহেতু কার্বন ডাইঅক্সাইড পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে চলে আসে এবং ফুসফুস থেকে আমরা কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিচ্ছি পরিবেশে। এইভাবে অ্যালভিওলাসটা ফাংশনাল ইউনিট হিসেবে কাজ করে থাকে। দেখো, আমরা এখানে আরো কি কি আছে দেখবো, আগে একটু পরে নেই। পালমোনারি ধমনী থেকে এগুলো উৎপত্তি হয়, পালমোনারি ধমনী, ফুসফুসীয় ধমনী থেকে উৎপত্তি হয় এবং পুনরায় মিলিয়ে পালমোনারি শিরা গঠন করে। প্রত্যেক অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা, চাপা স্কোয়ামাস এপিথেলিয়াল কোষে গঠিত হওয়ায় সহজে গ্যাসের ব্যাপন ঘটতে পারে। এই যে স্কোয়ামাস এপিথেলিয়াম, এই যে স্কোয়ামাস এপিথেলিয়াম, এই স্কোয়ামাস এপিথেলিয়ামে আইসাকার এপিথেলিয়াম কোষে গঠিত এবং এটা পাতলা হওয়ায় এর মধ্যে
গ্যাসীয় ব্যাপন প্রক্রিয়াটা সম্পন্ন হতে পারে। আগের স্লাইডে লাস্ট আমরা কি পড়েছি? কৈশিক জালিকা। কৈশিক জালিকা কি বলছে? পালমোনারি ধমনী থেকে এগুলো উৎপত্তি হয়, পুনরায় মিলে পালমোনারি শিরা গঠন করে। এটা কৈশিক জালিকার ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, এরপরে আসো অ্যালভিওলাস প্রাচীর ফেগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধারণ করে। এই যে দেখো, এই যে ম্যাক্রোফেজ, ম্যাক্রো, এটা আসলে দেখো একটা অ্যামিবার মতো স্ট্রাকচার। এই যে এরকম তার যে প্লাজমা মেমব্রেন গঠনগুলো শিরোপোড়া ক্ষণপথ গঠন করেছে, এবং কোনো জীবাণু প্রবেশ করলে সেই জীবাণুগুলোকে এরা এই ক্ষণপথগুলো দুদিক থেকে ঘিরে ফুটকাপ গঠনের মাধ্যমে তার ভিতরে নিয়ে যায়। মানে এরা জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটিক শব্দের অর্থ হলো জীবাণু, মানে জীবাণু, এই অর্থে জীবাণু কঠিন, সলিড কোনো জীবাণু গ্রহণের যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে ফেগোসাইটিক। ফেগোসাইটোসিস থেকে ফেগোসাইটিক কথা আসছে। অ্যালভিওলাস প্রাচীর ফেগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধারণ করে। ম্যাক্রোফেজ অণুজীব এবং অন্যান্য বহিরাগত কণা ধ্বংস করে। এই যে ম্যাক্রোফেজ, এখানে আমরা স্ট্রাকচারটা একটু করে দেখে নেই। এই দেখো কৈশিক নালী, অবশ্যই কৈশিক নালী থাকবে, লোহিত রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসল। এই যে দেখো ইলাস্টিন তন্তু এবং কোলাজেন, এটা প্রোটিন আর কি। অ্যালভিওলাসের অভ্যন্তরে ম্যাক্রোফেজ, এটা হচ্ছে ডব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পাসল, শ্বেত রক্তকণিকা। এটা হচ্ছে অ্যালভিওলার সেক, স্কোয়ামাস এপিথেলিয়াম সেল, এপিথেলিয়াল সেল, স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, সার্ফেক্ট্যান্ট, এটা এক ধরনের ফ্লুইড, এটার কাজ আমরা পরে দেখব। কৈশিক জালিকা, এটা ওই যে বলছিলাম লংজিটুডিনাল সেকশন, এটা কাটা অবস্থা দেখা যাচ্ছে আর কি। এই ধরনের কিছু কোষ আছে সার্ফেক্ট্যান্ট ক্ষরণ করে। সার্ফেক্ট্যান্টটা কি আমরা একটু পরে দেখছি। মোটামুটি হচ্ছে অ্যালভিওলাসের গঠন। তাছাড়া প্রাচীরে কোলাজেন ও স্থিতিস্থাপক তন্তু থেকে, এই যে ইলাস্টিন তন্তু এবং কোলাজেন তন্তু, এই স্থিতিস্থাপক শক্তির কারণে প্রশ্বাস নিঃশ্বাসের সময় অ্যালভিওলাস সহজেই প্রসারিত হতে পারে, আবার পূর্বের অবস্থায় বা পূর্বাবস্থায় ফিরে আসতে পারে। অ্যালভিওলাস প্রাচীরে সেপ্টাল কোষ নামক কিছু বিশেষ কোষ থাকে, যা প্রাচীরের ভেতরের দিকে সার্ফেক্টেন্ট নামক ডিটারজেন্ট এর অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। এই যে কোষগুলো সার্ফ্যাক্টেন্ট নিঃসরণকারী কোষ। অ্যালভিওলাস প্রাচীরে সেপ্টাল কোষ নামক কিছু বিশেষ কোষ থাকে, যা প্রাচীরের ভিতরের দিকে সার্ফ্যাক্টেন্ট নামক ডিটারজেন্টের অনুরূপ, ডিটারজেন্ট ওই যে কাপড় কাচার যে পাউডার গুলো আছে না, ওগুলো যখন পানিতে নিবে হাত দিয়ে একটু নাড়াচাড়া করলে যে ফেনা হয়, সেরকম সার্ফেক্টেন্ট নামক ডিটারজেন্টের অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। সার্ফ্যাক্টেন্ট সারফেস টেনশন হ্রাস করে, অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। অ্যালভিওলাসে যেন লেপ্টে না যায়, চুপসে না যায়। এই সার্ফেক্টেন্ট যেটা, সার্ফেক্টেন্টটা কি সারফেস টেনশনটাকে হ্রাস করে। সারফেস টেনশনটাকে হ্রাস করার কারণে সেটা লেপ্টে যাওয়া থেকে, চুপসে যাওয়া থেকে সুরক্ষিত থাকে, রক্ষা পায়। সারফেক্টেন্ট বিহীন অ্যালভিওলাস তথা ফুসফুস কাজ করতে পারে না। সারফেক্টেন্ট না থাকলে ওই ফুসফুস কাজ করতে পারবে না, কারণ অ্যালভিওলাস চুপসে যাবে। তাহলে কি বলছে? 23 সপ্তাহ, এটা একটা এমসিকিউ পরীক্ষায় বারে বারে আসে, খেয়াল করবা। 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে, ফিটাস মানব ভ্রূণ, সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। বয়স 23 সপ্তাহ হলে সারফেক্টেন্ট ক্ষরণ নিঃসরণ শুরু করে, সারফেক্টেন্ট সিক্রেশনটা শুরু হয়। এই কারণে 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না। কোনো মানব ভ্রূণের বয়স যখন 24 সপ্তাহ, সে যখন 23 সপ্তাহ অতিক্রম করে 24 সপ্তাহে পড়ে, তখন তাকে, মানে 24 সপ্তাহ পড়লে তাকে স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসেবে গণ্য করা হয়, বাট 24 সপ্তাহের আগে তাকে স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসেবে গণ্য করা হয় না। অনেক দেশে তাই এই সময়কাল পর্যন্ত অ্যাবর্শনের অনুমতি দেওয়া হয়। অ্যাবর্শন হচ্ছে গর্ভপাত। দেখো শ্বসনতন্ত্রের কাজ, ফাংশনটা আমরা একটু দেখি। শ্বসন গ্যাসের বিনিময়। শ্বসনের সময় পরিবেশের অক্সিজেন রক্তে মিশে এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড পরিবেশে পরিত্যক্ত হয়। এনার্জি প্রোডাকশন, শক্তি উৎপাদন। শ্বসনতন্ত্রের মাধ্যমে গৃহীত অক্সিজেন কোষীয় শ্বসনে ব্যবহৃত হয়ে শক্তি উৎপন্ন করে। 3. পানি সাম্য। নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন প্রায় 400 থেকে 600 মিলিলিটার পানি দেহ থেকে বেরিয়ে যায়। এতে দেহের পানি সাম্য বজায় রাখতে সুবিধা হয়। তাপ নিয়ন্ত্রণ। নিঃশ্বাসের সময় কার্বন ডাই অক্সাইডের সাথে দেহের কিছু তাপ নির্গত হয়ে দেহের তাপমাত্রা বজায় থাকে। অ্যাসিড ও ক্ষারের সাম্য। নিঃশ্বাস বায়ুর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড দেহের বাইরে পরিত্যক্ত হওয়ায় পিএইচ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে। হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম পিএইচ। শব্দ উৎপাদন। ল্যারিংসের মাধ্যমে শব্দ উৎপন্ন হয়। হোমিওস্টেসিস কি, এটা একটু জেনে রাখো, বিষয়টা পরীক্ষায় আসুক বা না আসুক, জেনে রাখাটা জরুরি।
দেহাভ্যন্তরের স্থিরাবস্থা বা হোমিওস্ট্যাসিস কোন জীব কর্তৃক, খেয়াল করো, হোমিওস্ট্যাসিস হচ্ছে দেহের ভেতরের স্থিতাবস্থা, কখন, কেন, কিভাবে। কোন জীব কর্তৃক অবিরত তার অন্তস্থ পরিবেশ রক্ষা করা বা জীবন ক্রিয়ায় অভ্যন্তরীণ স্থিতাবস্থা বজায় রাখা। এর ফলে পরিবর্তিত পরিবেশেও জীব কোষগুলো দক্ষতার সাথে কাজ করতে পারে। এখন শীত, এখন গ্রীষ্ম, এখন টেম্পারেচার কেমন, এখন কেমন, পরিবেশ বাইরের অবস্থা হয়তো ওঠানামা করছে, ফ্লাকচুয়েট করছে, চেঞ্জ হচ্ছে, বা আমি কেমন বায়ুমণ্ডল আছি, কেমন বাতাস গ্রহণ করছি, কেমন খাবার গ্রহণ করছি, যাই হোক, বাইরে যাই হোক না কেন, আমার দেহের ভেতরের একটা স্থিতাবস্থা বজায় রাখার জন্য সেখানে বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে, হয়ে বাইরের পরিবেশের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট, অ্যাডাপ্টেশনাল অ্যাপ্রোচ এটা বজায় রাখছে, এবং এই জন্য দেহের ভিতরে প্রতিনিয়ত কিছু কাজ করতে হয়। এটাই হলো হোমিওস্ট্যাসিস। উদ্বায়ী গ্যাস, দেহ থেকে কিছু উদ্বায়ী গ্যাস যেমন ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া ইত্যাদি নিষ্কাশন করে, দূষিত পদার্থের প্রবেশ রোধ করে, শ্বসনতন্ত্র, বাতাসে বিদ্যমান জীবাণু ও অন্যান্য দূষিত পদার্থ প্রবেশ রোধ করে। এরপরে দেখো আরো একটা টপিক, একটু মাঝখান থেকে কিছু একটা টপিক স্কিপ করে আরেকটা টপিক এনে এটাকে সাজিয়েছে যাতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারি, তবে কোনো কিছুই বাদ যাবে না, বাকিগুলো নেক্সট লেকচারে পাবে। শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা। হিমোগ্লোবিন হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর রক্তের লোহিত কণিকায় এবং অনেক অমেরুদণ্ডী প্রাণীর প্লাজমায় বিস্তৃত লাল বর্ণের প্রোটিনধর্মী অক্সিজেনবাহী শ্বাসরঞ্জক। লোহিত রক্ত কণিকার প্রধান প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন, মনে রাখবা। এর বর্ণের জন্য লোহিত কণিকা লাল দেখায় এবং লোহিত কণিকার সংখ্যাধিক্যের কারণে রক্ত লাল দেখায়। হিমোগ্লোবিন শ্বসন গ্যাস অক্সিজেন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে। কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইডও বহন করে। 4টি একক নিয়ে গঠিত হিমোগ্লোবিন একটি গোল অণু। এর প্রতিটি একক পলিপেপটাইড জাতীয় প্রোটিন গ্লোবিন এবং লৌহ গঠিত হিম নিয়ে গঠিত। রক্তে হিম ও গ্লোবিন এর অনুপাত হচ্ছে 1.25, মানে সরি 1 পয়েন্ট না, একটু খেয়াল করো, রক্তে হিম ও গ্লোবিনের অনুপাত হচ্ছে 1:5, অর্থাৎ 1:25 হারে উপস্থিত থাকে। হিম 1 হলে গ্লোবিন 25। হিমের 33.33% লৌহ, এটাও মনে রাখবা। পূর্ণ বয়স্ক মানুষের সমগ্র রক্তে 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে, এটা তো পরীক্ষায় আসে, বোর্ড এক্সাম দেখবা এই প্রশ্নটা এসছে। সমগ্র রক্তে কার, একজন অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। অক্সিজেনটা কিভাবে পরিবহন করে দেখো, এখানে একটা ফিগার আমি দিয়েছি, চমৎকার একটা ফিগার, আমরা খেয়াল করব। শ্বসনের সময় অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে, কথাগুলো বলেছি, আবার বলছি, ফুসফুস থেকে কিভাবে রক্তে যায়। পরিবেশ থেকে আমরা প্রশ্বাস বায়ুর মাধ্যমে অক্সিজেনটা গ্রহণ করি, অক্সিজেনটা ট্রাকিয়া হয়ে, এটা তো যায় তো নেজাল অ্যাপারচার, নেজোফারিংস হয়ে, লারিংস হয়ে, ট্রাকিয়া হয়ে, ব্রঙ্কাস হয়ে, ব্রঙ্কিউল হয়ে, অ্যালভিওলার নালী হয়ে অ্যালভিওলার থলেতে যায়। যাওয়ার পর এই অ্যালভিওলাসের চারপাশে প্রচুর ব্লাড ক্যাপিলারিস, কৈশিক জালিকা, সেই কৈশিক জালিকা এবং অ্যালভিওলার থলের মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলার থলের ভেতর থেকে অক্সিজেনটা ব্লাড ক্যাপিলারিস হয়ে যাবে, ব্লাড ক্যাপিলারিস থেকে কার্বন ডাই অক্সাইডটা ব্যাপিত হয়ে অ্যালভিওলার থলের মধ্যে আসবে এবং সেইটা পরিবেশে বের করে দেব, আবার অক্সিজেনটা হৃৎপিণ্ডে চলে যাবে, হৃৎপিণ্ড থেকে রক্তের মাধ্যমে হিমোগ্লোবিনের সাথে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে সমগ্র দেহে পরিবাহিত হয়ে কোষের সংস্পর্শে এসে যৌগটা ভেঙে যাবে, অক্সিজেনটা কোষের ভিতরে যাবে। শ্বসনের সময় অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে। রক্তে প্রবিষ্ট সমস্ত অক্সিজেনই মুক্ত অবস্থায় থাকে না, এর এক বড় অংশ লোহিত কণিকার হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন নামে অস্থায়ী যৌগ গঠন করে। এই যে দেখো, এটাই হিমোগ্লোবিনে অক্সিজেন সংবন্ধন, এই যে অক্সিজেন সংবন্ধিত হচ্ছে, এই যে অক্সিজেন, এটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের এই যে এটা গ্লোবিন অণু, এই যেটা গ্লোবিন অণু, এই যে এগুলো হচ্ছে হিম গ্রুপ, এই যে হিম, 4টি একক নিয়েই একটি হিমোগ্লোবিন অণু গঠিত হয়। এরপর আমরা দেখি এই যৌগ গঠন। এই যৌগ বলতে অক্সিহিমোগ্লোবিন যৌগটা রক্তরসে, মানে প্লাজমায়, রক্তের যে লিকুইড উপাদান, ফ্লুইড যেটা,
অক্সিজেনের পরিমাণ যত বেশি হবে তার উপরে নির্ভর করে, অক্সিজেনের পরিমাণের উপর নির্ভর করে রক্ত রসে যত বেশি অক্সিজেন দ্রবীভূত হবে তার সাথে সঙ্গতি রেখে অক্সিহিমোগ্লোবিন যৌগ উৎপন্ন হবে। অন্যদিকে অক্সিজেনের পরিমাণ যে হারে কমে যাবে যৌগ সে হারে ভেঙে যাবে এবং অক্সিজেন মুক্ত হয়ে রক্তরসে প্রবেশ করবে। প্রতিটি হিমোগ্লোবিনে 4টি অংশ থাকায় এর 4টি ফেরাস অণু 4 অণু অক্সিজেন যুক্ত করতে পারে। কার্বন ডাই অক্সাইডটা কিভাবে পরিবহন করে দেখো। কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কার্বামিনো হিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ গঠন করে। কার্বামিনো হিমোগ্লোবিন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ড হয়ে পরিশোধনের জন্য ফুসফুসে গমন করে। এই কথাগুলো বহুবার বলেছি, আর বলবো না। দেহে রক্ত পরিবহনের সময় বেশ কিছু পরিমাণ অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তরস থেকে, ওই যে প্লাজমা থেকে স্বল্প অক্সিজেনযুক্ত টিস্যু রসে চলে যায়। টিস্যু রস মানে কি? কোষ মিলিত টিস্যু, যে ফ্ল্যাশ, যেটা মাংস, যেটা পেশি, যেটা তার যে কোষ, এই কোষ মিলিত টিস্যু রসে, টিস্যুর ফ্লুইডে চলে যায়, ফলে রক্তরসে অক্সিজেনের মাত্রা কমে যায়। হিমোগ্লোবিন তখন তার সাথে যুক্ত অক্সিজেন ছড়াতে শুরু করে। এভাবে অক্সিজেন প্রথমে রক্তরসে ও পরে টিস্যু রসে চলে যায়। তারপরে দেখো, মোটামুটি এই শেষ করবো এখানে। ছোট্ট একটা হোমওয়ার্ক, অ্যালভিওলাসের গঠন ব্যাখ্যা করো। তোমাদের বেশ কিছু লেকচার ইতিমধ্যে প্রোভাইড করেছে, এটা 77তম। সামনের দিনগুলোতে আরো কিছু দিব, তবে এগুলো পরীক্ষার জন্য নয়। পরীক্ষার জন্য যে সিলেবাসটুকু দিয়েছি, সিলেবাসের অন্তর্ভুক্ত সকল লেসন আমি তোমাদের জন্য অনলাইনে প্রোভাইড করেছি, সেগুলো পড়ো। ফাঁকে ফাঁকে সময় সুযোগ হলে এগুলো দেখে নিও। তো বেশি বেশি পড়তে বলবো, বইয়ের সাথে থাকতে বলবো, মানে রিড মোর এন্ড মোর, যেটা উপদেশ বারে বারে দিই আমি তোমাদেরকে। টাইম উইল বি ইয়োর্স। ছাড়ো ফেসবুক, ধরো টেক্সট বুক। যত পড়ো তত বড়। দ্য মোর ইউ রিড দ্য গ্রেটার ইউ আর। সর্বশেষ কথা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। স্টে সেফ, স্টে স্ট্রং, স্টে হোম। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।